আচ্ছা, আজকে তোমাদের আমি যে ক্লাসটা নিব সেটা হলো যে ক্লাসটা নিব সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস। হ্যাঁ, যেটা লেকচার 2। তোমাদের আগে যেহেতু একটা ইউটিউবে লেকচার দিয়েছি আমি, হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে লেকচার 2। এটা ফার্স্ট ইয়ারের ক্লাস। ঠিক আছে, কোর্স কোড হচ্ছে 21301। হ্যাঁ, ইন্ট্রোডাকশন টু বিজনেস। আমি হচ্ছি কোর্স কোঅর্ডিনেটর সুরভি ফেরদৌস, লেকচারার, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং। আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 3 এর যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ব্যবস্থাপনার মৌলিক বিষয়। যে এটা অধ্যায় 3 এর প্রথম চ্যাপ্টারটা মনে হয় 3.1। যে জিনিসগুলো তোমরা এই ক্লাসটা শেষ হলে বুঝতে পারবা সেগুলো হচ্ছে ব্যবস্থাপনার সংজ্ঞা, তারপর হলো ব্যবস্থাপক কে বা কারা, কাদেরকে ব্যবস্থাপক বলা হয়, তারপর হলো ব্যবস্থাপনার প্রকৃতি বা বৈশিষ্ট্য। হ্যাঁ বলো। না না না, আপনি বলেন, অসুবিধা নেই। তারপর 4 নম্বরে আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হলো ব্যবস্থাপনার কার্যাবলী বা ব্যবস্থাপনা প্রক্রিয়া। ঠিক আছে, তারপর ব্যবস্থাপনা চক্র, ব্যবস্থাপনার উদ্দেশ্য আর ব্যবস্থাপনার নীতিমালা বা আদর্শসমূহ। ঠিক আছে, প্রথমে চলে যাই যেটা, সেটা হইল ব্যবস্থাপনার সংজ্ঞা। ঠিক আছে, দেখা যাচ্ছে না। ব্যবস্থাপনার সংজ্ঞা কি? ব্যবস্থাপনার সংজ্ঞা হলো যে আমরা জানি ব্যবস্থাপনার যে জনক আছে, ব্যবস্থাপনার জনকের নাম কি বলো? আধুনিক ব্যবস্থাপনার জনক কে বলো? স্ক্রিনে লেখা আছে, দেখেই বলো। হেনরি ফেওল ম্যাম। হ্যাঁ, হেনরি ফেওল হচ্ছে হ্যাঁ ব্যবস্থাপনার জনক। তার যে সংজ্ঞাগুলো ওগুলাকেই সবচেয়ে কি ধরা হয়, সবচেয়ে যুগোপযোগী সংজ্ঞা ধরা হয়। হ্যাঁ, তো হেনরি ফেওলের মতে উনি বলছে ম্যানেজমেন্টটা কি? টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড প্ল্যান, to organize, to comment and to coordinate and control। মানে হচ্ছে ব্যবস্থাপনা হলো প্রথমে পূর্বানুমান করবে যে কি করবে, কাজটা কিভাবে করবে, তারপর সেই অনুযায়ী প্ল্যান করবে বা পরিকল্পনা করবে, এরপর সেটাকে সংগঠন করবে যে তার যে জিনিসগুলো তার দরকার কাজের জন্য বা পরিকল্পনা প্রণয়নের জন্য বা লক্ষ্য অর্জনের জন্য, সেগুলো সবগুলো উপাদানকে সংগঠিত করে একটা নির্দেশ দান করবে, যে কর্মীদেরকে নির্দেশ দান করবে যে কি করতে হবে, কিভাবে করতে হবে। হ্যাঁ, পরিকল্পনার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ করবে, করার পরে তার যে কাজগুলো হবে সে সবগুলো কাজকে সমন্বয় সাধনের মাধ্যমে এবং সর্বশেষে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেগুলোকে নিয়ন্ত্রণের মাধ্যমে কি করবে? ম্যানেজমেন্ট করবে। তাহলে ম্যানেজমেন্ট তাহলে কয়েকটা জিনিসের সমন্বয়। ঠিক আছে, কি কি জিনিসের সমন্বয়? দেখো, পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, নির্দেশ দান, সমন্বয় সাধন আর নিয়ন্ত্রণ। তোমরা এটা লিখে নিতে পারো, ব্যবস্থাপনার সবচেয়ে যুগোপযোগী যে সংজ্ঞাটা সেটা লিখে নিতে পারো। ঠিক আছে, মিস একটু রাখেন, লিখে নি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লিখো। আমি পড়ে শোনাই। টু ম্যানেজ ইজ টু ফোরকাস্ট অ্যান্ড plan, to organize, to comment and to coordinate and control। ঠিক আছে, অর্থাৎ যে ম্যানেজমেন্ট হচ্ছে, হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন, থ্যাংক ইউ। আজকে কয়জন? 7 জন আছে। ঠিক আছে, ভালো, আপনার সুন্দর স্লাইড হয়েছে, ভেরি গুড স্লাইড। এভাবেই করতে হবে স্লাইড। উপস্থিতিটা বাড়ানোর কথা কি গতদিনকে আপনার সাথে আমার কথা হয়েছে ম্যাডাম? না স্যার, আমি আজকে জুমে আপনাকে প্রথম লিংক পাঠিয়েছি, গতকাল আপনার শর্মিষ্ঠা আপার সাথে কথা হয়েছিল। আচ্ছা, আমি উনি কি বলছেন যে কি কি আমি করতে বলেছি?
চিঠিটা কেমন হবে? ফরওয়ার্ডিংটা প্রথমে লেখা থাকবে যে কোন বিষয়ের ক্লাস, তারপরে লেখা থাকবে তারিখ এবং সময়, তারপরে লেখা থাকবে কারা পার্টিসিপেন্ট, মানে শিক্ষার্থী কোন ইয়ারের কোন ব্যাচের, তারপরে লেখা থাকবে আপনার নাম। তাহলে এটা টপিকস অনুযায়ী, যে মানে বিষয়, তারিখ ও সময়, তারপরে অংশগ্রহণকারী, তারপরে শিক্ষক, এইভাবে থাকবে। আর পাওয়ার পয়েন্ট ভালো আছে, কোনো অসুবিধা না। আপনার মেয়েরাও দেখা যায় ক্যামেরা সঠিকভাবে প্লেস করেছে, বাট মাত্র 9 জন উপস্থিত আপনার ক্লাসে। টোটাল কতজন? স্যার আমাদের টোটাল 96 জন। 96 জনে 9 জন, তাহলে আমি যদি 96 কেজি ধান বুনি মাত্র 9 কেজি গজায়, তাহলে আমার ব্যবসা কোথায় যাবে, কৃষকের অবস্থা? তাহলে মেয়েরা স্যার ফার্স্ট ইয়ারে তো জুমে একটু স্যার অভ্যস্ত না, আস্তে আস্তে ডাউনলোড করছে। এটা কি করতে হবে, এটা আপনি কন্টিনিউ এইভাবে করলে ওইভাবে থেকে যাবে। তো কি করতে হবে, আস্তে আস্তে হবে। সেটা কি? সেটা হচ্ছে আপনাকে প্রথমে ওই ওদেরকে ফোন দিতে হবে। আপনার সবার ফোন কি আছে? মানে কি স্যার আমার ফোন নাম্বার কালেক্ট করা আছে। ফেসবুক নাম্বারটা, ফোনে করলে অনেক টাকা আসতে পারে, ফেসবুক নাম্বারটা কালেক্ট করতে হবে। দাঁড়ান, আমার একটা বিদেশি ফোন আসছে। আসসালামু আলাইকুম। হ্যালো ভাই, একটু লাইন থাকেন, একটু লাইনে থাকেন, একটু লাইনে থাকেন, আমি একটু। তো এটা হচ্ছে, একটু লাইনে থাকেন, অস্ট্রেলিয়া। তো বিষয়টা হচ্ছে ম্যাডাম হচ্ছে তাদেরকে ওই মেসেঞ্জারে ফোন করবেন, তাহলে পয়সা বেশি লাগবে না। আচ্ছা, তা দিয়ে বলবেন হাজির থাকতে। যদি হাজির না থাকে, তারপরে যদি হাজির না থাকে, এরপরে কি করতে হবে, তার অভিভাবককে বলতে হবে যে আপনার মেয়ে এই ক্লাস, ঠিক আছে? এরকম কয়েকদিন করলে দেখেন ইমপ্রুভ করে দেবে। এটা হচ্ছে আমার কথা। আর আপনার যারা ডিপার্টমেন্টাল হেড, তাকে আমি দেব, তাদের সাথে পরামর্শ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কিছু বলবেন আমাকে? ঠিক আছে, আপনি চালিয়ে যান, চালিয়ে যান, আমি একটু দেখি। ঠিক আছে স্যার। ভাই কেমন আছেন? আচ্ছা, মেয়েদের লেখা হয়েছে এটা। জি মিস হইছে। এরপরে আমরা চলে যাই, এটা কি ব্যবস্থাপক কে বা কারা। হ্যাঁ, কে ব্যবস্থাপক, যে সাধারণত যে ব্যবস্থাপনা করে আমরা জানি সেই কি ব্যবস্থাপক, ঠিক না? তো ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তিকে সাধারণত কি বলে, ব্যবস্থাপক বলে। এছাড়া তাহলে ব্যবস্থাপক তো দায়িত্ব পালন করে, কি কি দায়িত্ব ব্যবস্থাপক পালন করে? ব্যবস্থাপকের দায়িত্ব হলো প্রতিষ্ঠানে যে নিয়োজিত, প্রথমে তো মানুষকে নিয়ে ম্যানেজমেন্ট কাজ করে, তাহলে প্রথমে হচ্ছে মানুষ, এবং যে বস্তুগত সম্পদ হতে পারে মেশিনারিজ, হতে পারে বিল্ডিং, বা তোমার যে কাঁচামাল নিয়ে তুমি কাজ করতেছো সেগুলো, সেই বস্তুগত সম্পদে যে কার্যকর ব্যবহার করে, সেটা কি করবে, অবশ্যই কার্যকর ব্যবহার করবে একটা প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য। হ্যাঁ, লক্ষ্য অর্জনের প্রয়াস চালানো। এই জন্য তিনি তার অধীনস্থ যারা জনশক্তি থাকবে তাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। তাদেরকে কিসের কারণে? পরিকল্পনা প্রণয়নের জন্য সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, পেশনা, সমন্বয় এবং নিয়ন্ত্রণ কার্য সম্পাদন করে থাকে। অনেকটা ওই যে ম্যানেজমেন্ট যে কাজগুলো করে, সেগুলো আসলে কে করে? ম্যানেজমেন্ট করে না, আসলে ম্যানেজার করে। ম্যানেজার করেই ম্যানেজমেন্ট করে। তার মানে ম্যানেজমেন্টের সকল কাজগুলো কিন্তু ম্যানেজমেন্টে আসবে, ঠিক আছে? ম্যানেজারের কাছে আসবে। ম্যানেজারের কাজই, ম্যানেজমেন্টের কাজগুলাই কি ম্যানেজমেন্টের কাজ, ঠিক আছে? তাহলে ব্যবস্থাপক কে? যে ব্যবস্থাপক যিনি ব্যবস্থাপনা করে উনি হচ্ছে ব্যবস্থাপক সাধারণ অর্থে। আর যখন তুমি বিস্তারিত অর্থে লিখতে যাবা, তখন ব্যবস্থাপক কে এরকম যদি সংজ্ঞায় আসে, একটা বড় সংজ্ঞা তোমাদের বইয়েও আছে, ঠিক এইভাবে করে লিখতে হবে, ঠিক আছে? এরপরের স্লাইডে মিস একটা কোশ্চেন। হ্যাঁ বলো। মিস প্রয়াস মানে তো এখানে চেষ্টা, আর এই যে এই লাইনটা একটু বুঝাই দেন। এজন্য তিনি তার অধীনস্থ জনশক্তিকে সুস্থভাবে। অধীনস্থ মানে হচ্ছে ম্যানেজারের নিচে তো কিছু এমপ্লয়ি থাকে, কর্মী থাকে না সব সময়? সে ওই কর্মীদের নিয়ে ম্যানেজ করে, দেখি তো সে ম্যানেজার, এবং তাদের লক্ষ্য অর্জন দিকে নিয়ে যায়। তার অধীনস্থ যারা আছে, মানে তার নিচে যারা শ্রমিক হতে পারে, কোনো হতে পারে, কোনো অফিসার হতে পারে, সবাইকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। কিসের অনুযায়ী? যে প্রতিষ্ঠানের পরিকল্পনা আছে সেটা অনুযায়ী করবে। এবং তারপর কি করতে হবে? সংগঠন করতে হবে, এবং নির্দেশনা, যেই যে কাজগুলো ম্যানেজার করে সবগুলো কাজই কি করতে হবে? ঠিক আছে।
এরপরে আমরা পরের স্লাইডে যাই। হ্যাঁ, যে বিভিন্ন পর্যায়ে যারা ব্যবস্থাপক আছে আমরা তাদেরকে নিয়ে আলোচনা করি। হ্যাঁ, এখানে বিভিন্ন পর্যায়ে ব্যবস্থাপক দেখো, প্রথম পর্যায়ে হচ্ছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা। হ্যাঁ, ব্যবস্থাপনায় অনেকগুলো পর্যায় থাকে। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা, আরেকটা হচ্ছে কি নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। প্রথম যে ব্যবস্থাপনাটা আমরা দেখতে পাচ্ছি, দেখো উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় কে কে থাকে? চেয়ারম্যান থাকে, তারপর পরিচালনা পর্ষদ থাকে, এরপর ব্যবস্থাপনা পরিচালক এবং মহাব্যবস্থাপক থাকতে পারে। এরা একদম উচ্চ লেভেলের, একদম ম্যানেজমেন্টের উচ্চ লেভেল থেকে কাজ করে এবং এরা সর্বোচ্চ ডিসিশন নিয়ে থাকে। সবগুলো ডিসিশন এখানে। জি স্যার। যদি স্কুলের চেয়ারম্যান থাকে পরিচালনা পর্ষদ, মানে ওই প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়ে, সব জায়গায় চেয়ারম্যান যে ব্যবস্থাপক হবে এমন তো কোনো কথা নাই। হ্যাঁ না স্যার। তাই না? যেমন প্রিন্সিপালও কিন্তু একজন ব্যবস্থাপকের কাজ করে না? জি স্যার, স্কুলে সব প্রতিষ্ঠানেই ব্যবস্থাপক আছে। হ্যাঁ, স্কুল কলেজ ছাড়াও ধরেন সচিবালয় যদি হয় তাহলে ওখানে সচিব হচ্ছে ব্যবস্থাপক, নট নেসেসারিলি চেয়ারম্যান। কোথাও চেয়ারম্যান নাম, কোথাও এমডি নাম, কোথাও হয়তো সিইও নাম, এরকম বিভিন্ন নামে থাকবে না? মানে ঠিক আছে, মানে নট নেসেসারিলি যে চেয়ারম্যান। তাই কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনে করবে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, ইউনিয়ন চেয়ারম্যান। এখানে তো একটা পরিচালনা পর্ষদ আছে মেম্বারদের দিয়ে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আর ওদেরকে বলতে হবে, ওই যে কথা বলে শোনা যায়, যখন কথা শুনবে তখন মাইক বন্ধ করে দেবে, মিউট করে দেবে। সবাই মাইকটা অফ করে দাও, যাদের অন আছে আরেকটু অফ করে দাও। আর যখন কথা বলবে অন করে। আরেকটা পয়েন্ট আছে আমার, যে একটু আগে যে স্লাইড দেখেছিলেন, মানে স্লাইডে হিন্টস দিতে হয়, তবে সংজ্ঞাগুলো দেখে দেওয়া ভালো, এটা ঠিক আছে। স্লাইডে হিন্টস, আর স্লাইডে 4-5 লাইনের বেশি লেখে না। যেমন এটা হচ্ছে খুব সুন্দর স্লাইড হয়েছে, এটা এর আগেরটা একটু জানতো, একটু দেখি জাস্ট আগেরটা। মানে প্রোটোটাইপ বললে কিন্তু ওরা ভুল বোঝে, ওরা তো কম বয়স, অভিজ্ঞতা কম। হ্যাঁ, স্বার্থে ব্যবস্থাপনা দায়িত্বে নিয়োজিত কোনো ব্যক্তি, আগেরটা জাস্ট এইটা 1 2 3 4 5 6 7 8 ঠিক আছে, মোটামুটি খারাপ না, তবে বেশি লেখা যাবে না, এখানে বেশি এলাবোরেট করতে হবে, কেমন? তো আপনি ভালো থাকেন। আর আপনার, আমি এইকে বলবো, ওই চিঠি যেটা দিতে হবে বাচ্চাদের কাছে, যে চিঠিটা যাবে সেটা কিন্তু লেখার স্টাইল আমি বলে দিয়েছি। আপনার বিভাগীয় প্রধান বোধহয় আপনার সাথে আলাপ করেননি না রাতে? কোনো না স্যার, করেননি না? ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আজকে বেশি কিছু বলবো না, ওনারা বলবে, দেখি আমার সিস্টেম কাজ করে কিনা। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, মধ্য পর্যায়ের ব্যবস্থাপক, এটা কাজ করে কিনা দেখতে হবে। আপনার নাম হচ্ছে ম্যাডাম সুরভি। থ্যাংক ইউ, ভালো থাকেন। সবাইকে শুভেচ্ছা, শিক্ষার্থীদের থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, ঠিক আছে। এরপর আমরা চলে যাই যে মধ্য যে পর্যায়ের ব্যবস্থাপনা আছে সেখানে। হ্যাঁ, মধ্য পর্যায়ে যারা ব্যবস্থাপক থাকে সেখানে কারা কারা থাকে? প্রথমত বিভাগীয় যে ব্যবস্থাপক থাকে তিনি। হ্যাঁ, এরপর যে একটা ডিপার্টমেন্ট থাকে না, ক্রয় ডিপার্টমেন্ট, বিক্রয় ডিপার্টমেন্ট, এরকম অনেক ডিপার্টমেন্ট থাকে না, পারচেজ ডিপার্টমেন্ট, এইচআরএম ডিপার্টমেন্ট। এই ডিপার্টমেন্টের এরা হচ্ছে তোমার ওই ডিপার্টমেন্টের প্রধান হচ্ছে তোমার বিভাগীয় ব্যবস্থাপক, ওরা হচ্ছে মধ্য পর্যায়ের ব্যবস্থাপনা। যেমন স্যার বললো, তুমি যদি একটা চিন্তা করো যে উচ্চ পর্যায়ের প্রিন্সিপাল হচ্ছে একটা স্কুলের উচ্চ পর্যায়ে বা কলেজের উচ্চ পর্যায়ে ব্যবস্থাপনায় থাকে, কিংবা তোমাদের যে ডিপার্টমেন্ট মার্কেটিং এর যিনি হেড থাকবেন বিভাগীয় ব্যবস্থাপক, উনি হবে তোমার মধ্য পর্যায়ের ব্যবস্থাপক। ঠিক আছে, এরকম করে প্রতিটা পর্যায়ে কি হয়, ব্যবস্থাপনা হয়। এবং মধ্য পর্যায়ে আরো থাকে জোনাল ম্যানেজার, যে একটা নির্দিষ্ট জোনাল এলাকা দিয়ে যদি ম্যানেজার থাকে, উনিও কিন্তু মধ্য পর্যায়ের ব্যবস্থাপক, আর যে সহকারী ব্যবস্থাপক। ঠিক আছে, এরপর যে নিম্ন পর্যায়ে যারা ব্যবস্থাপনা করে, যেমন ফোরম্যান বলতে বোঝায় যারা কর্মীদেরকে নিয়ন্ত্রণ করে, কর্মীদের বিভিন্ন কাজগুলো করে, ঠিক মতো আসছে কিনা, ওরা ঠিক মতো অফিসে ঢুকলো কিনা, এগুলো যারা দেখে ওদেরকে বলছে ফোরম্যান। আবার তত্ত্বাবধায়ক ইউনিট প্রধান, তোমার একটা ইউনিট থাকলেও তোমাদের প্রতিষ্ঠানে হয়তো অর্গানাইজেশনে অন্যান্য বিভিন্ন ধরনের ইউনিট থাকে, এই ইউনিট যারা প্রধান থাকে তাদেরকেও বলা হয় যে তত্ত্বাবধায়ক ইউনিট, উনি হচ্ছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপক। তার মানে ব্যবস্থাপনা কিন্তু শুধুমাত্র উচ্চ পর্যায়কে বোঝায় না, 3টা পর্যায়ে কি থাকে, ব্যবস্থাপনা থাকে। তোমাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে
বিভিন্ন পর্যায়ে ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায় বা বিভিন্ন স্তরগুলা বর্ণনা করো। আসতে পারে প্রথম উচ্চ পর্যায়, মধ্য পর্যায়, নিম্ন পর্যায়, তো হতে পারে আসতে পারে প্রশ্ন ব্যবস্থাপকের বিভিন্ন স্তর বর্ণনা করো। ঠিক আছে, এটা আসতে পারে। এরপরে পরের স্লাইডে আমরা চলে যাই। হ্যাঁ, যে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। ঠিক আছে, ব্যবস্থাপনার কি কি বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য মানে বলতে বোঝায় কি, যে একটা যে কোনো কিছুতে যে ব্যবস্থাপনার যেই বৈশিষ্ট্যগুলা বা যে ক্রাইটেরিয়াগুলা যেখানেই ব্যবস্থাপনা হোক না কেন সেখানে দেখা যায়, সেটাই তো ব্যবস্থাপনার বৈশিষ্ট্য না, যেটার মাধ্যমে তাকে সবার থেকে আলাদা করে কি করা যায়, চেনা যায়, ওইটাই হচ্ছে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য। এখানে আমি 10টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি। প্রথমটা হচ্ছে প্রক্রিয়া বা কাজের সমাহার। আমরা জানি ব্যবস্থাপনার সংজ্ঞায় আমরা পড়লাম যে ব্যবস্থাপনা কি করে, প্ল্যানিং করে, তারপর কি করে, অর্গানাইজিং করে বা সমন্বয় করে, তারপর কর্মী সংস্থান করে, এরপর তাদেরকে পেশনা দেয়, তাদেরকে নিয়ন্ত্রণ করে। তাহলে এগুলো অনেকগুলা কাজের কি সমাহার। ঠিক আছে, এরপর 2 নাম্বার হচ্ছে কিছু সামাজিক প্রক্রিয়া বা কার্যক্রম। যেমন একটা প্রতিষ্ঠান যখন চালু করে তখন কিন্তু এটা একটা সামাজিক প্রক্রিয়া হয়ে যায়। যেমন আমরা যেখানে বাস করি, যেই সমাজে বাস করি, সমাজ বলতে কি বোঝায়, যে একটা মানুষের একক প্রচেষ্টায় কিন্তু একটা সমাজ চলতে পারে না, অনেকগুলো মানুষের সমন্বিত প্রচেষ্টায় সমাজ চলে। যেমন একজন হয়তো গাড়ি চালাচ্ছে, একজন হয়তো ধান উৎপাদন করতেছে, আমাদের জন্য খাবার উৎপাদন করতেছে, কেউ হয়তো আমাদেরকে কারেন্ট সাপ্লাই দিচ্ছে, কেউ হয়তো আমাদেরকে অন্য কিছু সাপ্লাই, পানি সাপ্লাই দিচ্ছে, তার কারণেই তো একটা সমাজ গঠিত হয়েছে। ঠিক না? সেরকম একটা প্রতিষ্ঠানও কি করে, যে একটা সামাজিক প্রক্রিয়া কেন বলতেছে প্রতিষ্ঠানকে বা ব্যবস্থাপনাকে, কারণ হচ্ছে ব্যবস্থাপনাও তোমার একটা প্রতিষ্ঠানের বিভিন্ন কাজগুলাকে একসাথে সমন্বয় করে একটা সামাজিক প্রক্রিয়ার মতো তৈরি করে না, যে এটাই কিন্তু ব্যবস্থাপনার কাজ, একটা সামাজিক প্রক্রিয়ার মতো করে তৈরি করা। হ্যাঁ, এরপর 3 নম্বরে আসছে লক্ষ্য অর্জনের উপায়। যে ব্যবস্থাপনা কিন্তু একটা প্রতিষ্ঠানের যতই কাজ হোক, কিন্তু যদি তোমার ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট না থাকে, সেখানে কখনোই কি হবে না, লক্ষ্য অর্জন করা যাবে না। লক্ষ্য অর্জন হবে, সেখানে লক্ষ্য অর্জন হবে না। তারপর কাজ আদায়ের কৌশল। ম্যানেজমেন্ট কি করে, তোমার যে প্রতিষ্ঠানের লক্ষ্য থাকে সেই লক্ষ্যের দিকে প্রতিষ্ঠানের যে কর্মীরা আছে, প্রতিষ্ঠানের যেই জিনিসগুলো আছে, সেগুলো সবগুলোকে সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে লক্ষ্য অর্জন করে, এবং ম্যানেজমেন্টের কাজই হচ্ছে কর্মীদের থেকে, প্রতিষ্ঠান থেকে কাজটা আদায় করে নেওয়া। তো একটা কাজ আদায়ের কৌশল হচ্ছে ব্যবস্থাপনা। তারপর 5 নাম্বার হচ্ছে তোমার দলীয় কর্মপ্রচেষ্টার সাথে সম্পৃক্ততা। যে দলীয় যে কাজ, একটা কাজ যখন দলীয়ভাবে করা হয়, কারো একার কাজে কিন্তু প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন হয় না, অনেকগুলো মানুষের একসাথে কাজের ফলেই কি হয়, কর্মপ্রচেষ্টার কারণেই লক্ষ্য অর্জন হয় বা প্রতিষ্ঠানের লক্ষ্যটা অর্জন হয়। ওইটার সাথে যখন সম্পৃক্ততা থাকে সবচেয়ে বেশি কার, ব্যবস্থাপনা। তো দলীয় কর্মপ্রচেষ্টার সাথে অবশ্যই সম্পৃক্ততা রাখতে হয় ব্যবস্থাপনা, না হলে কিন্তু ব্যবস্থাপনা বুঝতেই পারে না কি কাজ হচ্ছে, কিভাবে কাজ হচ্ছে। ঠিক আছে, এরপর আমরা জানি মানুষ ব্যবস্থাপনা কাজ করে কাদেরকে নিয়ে, বলো, মানুষকে নিয়ে নাকি যন্ত্রপাতি নিয়ে? ম্যানেজমেন্ট কাদেরকে নিয়ে? যন্ত্রপাতি, শ্রমিক, মানুষকে সকলকে নিয়ে। মানুষও তো ম্যাম থাকে না, তাহলে মানবীয় একটা কর্মপ্রয়াস। তাহলে ব্যবস্থাপনার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সকল মানুষদেরকে নিয়ে বা তাদের প্রতিষ্ঠানের কর্মীদেরকে নিয়ে যে মানবীয় কর্মপ্রয়াস। যে ব্যবস্থাপনা করতেছে সেও মানুষ, যাদেরকে নিয়ে কাজ করাচ্ছে সেও মানুষ। তাহলে ব্যবস্থাপনা কি, একটা মানবীয় কর্মপ্রয়াস। ঠিক আছে, এরপর অর্থনৈতিক সম্পদ। দেখা যায় যে একটা প্রতিষ্ঠানে যদি সবকিছু এলোমেলো করে হয়, কোনো প্রপার ম্যানেজমেন্ট না থাকে, তাহলে কিন্তু কাজটা কি হয় না, হয়ই না, সবকিছু কি করে, হ্যাপহ্যাজার্ড হয়ে যায়, সবকিছু বিশৃঙ্খল হয়ে যায়। তো অর্থনৈতিক সম্পদ বলতে বোঝায় যে কোনো একটা, যেটার একটা ইকোনমিক ভ্যালু আছে, সেটাই হচ্ছে অর্থনৈতিক সম্পদ বা একটা ভ্যালু আছে আর কি। হ্যাঁ, তো ব্যবস্থাপনা এই জন্যই বলে যে অর্থনৈতিক সম্পদ, কারণ হচ্ছে যে প্রতিষ্ঠানের যদি তোমার ম্যানেজমেন্ট না থাকে, তাহলে কিন্তু মানে প্রতিষ্ঠানের অনেক আর্থিক ক্ষতি হয়, প্রতিষ্ঠান কখনোই লাভে যেতে পারে না। হ্যাঁ, এই জন্য অর্থনৈতিক সম্পদ হিসেবেও একটা ব্যবস্থাপনাকে কি করা হয়, গণ্য করা হয়। এবার হচ্ছে ব্যবস্থাপনা সারাদিন সবসময় শিখতে হয়।
ঠিক না? ব্যবস্থাপনা অলওয়েজ শেখা লাগে। তো এটার জ্ঞানের কোনো শেষ নাই। তো একটা পৃথক জ্ঞানের শাখা হচ্ছে ব্যবস্থাপনা, যেটা সব সময় তুমি কি করবা, যেটাকে সব সময় যেইটা তুমি কি করতে পারবা, শিখতে হবে। তোমার ম্যানেজমেন্ট, মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করতে হয়, ম্যানেজমেন্ট শেখা লাগে। ম্যানেজমেন্ট জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি হয় না, শেষ হয় না, ঠিক আছে? এরপর কর্তৃত্ব এবং দায়িত্ব। একটা ম্যানেজমেন্টের যেটা দেওয়া হয়, যেই ক্ষমতাটা দেওয়া হয়, সেটা হচ্ছে কর্তৃত্ব, এবং তাকে যে দায়িত্বটা পালন করতে হয় সেটার একটা সমন্বয় হচ্ছে ব্যবস্থাপনা, ঠিক আছে? এরপর সর্বজনীনতা, যে সকলের জন্য, হ্যাঁ, সমান দৃষ্টিতে সকলকে দেখতে হবে, সেটাই হচ্ছে সর্বজনীনতা। ব্যবস্থাপনা সব সময় সবাইকে সমান চোখে সমতার দৃষ্টিতে দেখবে এবং সকলের জন্য ব্যবস্থাপনার কাজ হচ্ছে প্রতিষ্ঠানের প্রতিটা যে কর্মী আছে তাদের সকলকে, একদম ছোট থেকে বড় সকলকে নজরে রাখা, এবং তাদের কি কাজ করতেছে কি কাজ করতেছে না একদম সর্বজনকে তোমার যখন দৃষ্টিতে রাখাই হচ্ছে ব্যবস্থাপনার একটা বৈশিষ্ট্য, ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, তোমরা লিখে নিতে পারো। জি মিস, একটু ওয়েট করেন, লেখা নেই। ঠিক আছে, হ্যাঁ লিখে নাও। ম্যাম, ওই যে 5 দলীয় কর্মপ্রচেষ্টার সাথে সম্পর্কিত, এটা একটু আবার বুঝিয়ে বলবেন? দলীয় কর্মপ্রচেষ্টার সাথে সম্পৃক্ততা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানে দলের মাধ্যমে, কিন্তু একটা প্রতিষ্ঠানে বিভিন্ন ছোট ছোট দল থাকে, যেমন আমরা যেগুলোকে ডিপার্টমেন্ট বলি, ক্রয় ডিপার্টমেন্ট, বিক্রয় ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। তাহলে ওর একটা দল না, ওর একটা নির্দিষ্ট দল, ওদের সকলের কর্মপ্রচেষ্টার মাধ্যমে কিন্তু লক্ষ্য অর্জন হচ্ছে। তার মানে ওই দলীয় কর্মপ্রচেষ্টার সাথে অবশ্যই ব্যবস্থাপনাকে সম্পৃক্ত হতে হবে এবং এটা সমন্বয় করতে হবে। তাহলেই কি করতে হবে, তাহলেই ব্যবস্থাপনার যে লক্ষ্য বা উদ্দেশ্যটা সফল হবে। এটাই বলতে দলীয় কর্মপ্রচেষ্টার সাথে সম্পৃক্ততা, ব্যবস্থাপনার সম্পৃক্ততা, কথাটা হচ্ছে ব্যবস্থাপনার সাথে দলীয় কর্মপ্রচেষ্টা বা বিভিন্ন ডিপার্টমেন্টের যে সম্পৃক্ততা, ওইটাই হচ্ছে দলীয় কর্মপ্রচেষ্টার সাথে সম্পৃক্ততা, সম্পর্ক। ঠিক আছে? Okay, ma'am. আচ্ছা, লিখে নাও গুলো পয়েন্টস গুলো। আচ্ছা, এর পরের স্লাইডে চলে যাব। না মিস, হ্যাঁ হ্যাঁ বলো। স্ক্রিনশট দিয়ে রাখো এখন। আমি পুরো ক্লাসটা হ্যাঁ, আচ্ছা। দিব ইউটিউবে, তোমরা দেখতে পারবা। হ্যাঁ হ্যাঁ মিস, স্ক্রিনশট দিয়ে রাখছি, আচ্ছা ভুলে গেছি এতক্ষণ বললি। আচ্ছা ঠিক আছে, পরের স্লাইডে চলে যাই। হ্যাঁ, ব্যবস্থাপনার কাজগুলি বা ব্যবস্থাপনার প্রক্রিয়া। হ্যাঁ, ব্যবস্থাপনা কি কি কাজ করে থাকে বা ব্যবস্থাপনার কার্যাবলী, আমরা এটা পড়ছি, সংজ্ঞার মধ্যে আমরা পড়লাম। প্রথমেই হচ্ছে কি, পরিকল্পনা করে, যে ভবিষ্যতে কি করতে হবে সেটাই হচ্ছে কি পরিকল্পনা, ঠিক না? যে ভবিষ্যতে কি করতে হবে তার আগাম ব্যবস্থাপনাটাই হচ্ছে পরিকল্পনা। তারপর তোমার একটা প্রতিষ্ঠানে যদি লক্ষ্য অর্জনের জন্য তুমি যে পরিকল্পনা করবা, সেটার জন্য তোমার যেই যে জিনিসগুলো লাগবে সেগুলো সবকিছুর সমন্বয় হচ্ছে কি সংগঠন। তোমার মনে করো পরিকল্পনা লক্ষ্য অর্জনের জন্য কিছু লোক লাগবে, একটা কোম্পানি লাগবে, কিংবা মনে করো কিছু মেশিনারিজ লাগবে, এগুলো সবগুলো তোমার জোগাড় করে আনতে হবে না? এই জোগাড় করাটাই কি তোমার সংগঠন, ঠিক আছে? এরপর তোমার কর্মী সংস্থান, মানে যোগ্য কর্মী যোগ্য জায়গায় দেওয়াটাই হচ্ছে কি কর্মী সংস্থান। যেমন একটা কর্মী, সে এই কাজটা পারে, তাকে সেই জায়গাতেই দিতে হবে। তাকে তুমি অন্যজনকে যদি সেই জায়গায় দাও, তাহলে সে কি কাজটা করতে পারবে? পারবে না। তার মানে যোগ্য কর্মী, তাদেরকে সিলেকশন করা, তাদেরকে নিজে যোগ্য জায়গায় দেওয়া বা তাদেরকে কাজ করিয়ে নেওয়া, কিংবা তাদেরকে পেশনা দান, এগুলো সবকিছুই কিন্তু কর্মী সংস্থানের মধ্যে পড়ে। এরপর যেটা, সেটা হচ্ছে কি নেতৃত্ব দান। তাদেরকে নেতৃত্ব দান করা, তারা কোন দিকে যাবে, তারা কিভাবে কাজ করবে, তাদেরকে যখন এখানে নেতৃত্ব দানের মধ্যেও তিনটা জিনিস আছে। একটা হচ্ছে নির্দেশনা, প্রথমে একজন ব্যবস্থাপককে নির্দেশনা দিতে হবে যে কি করতে হবে, কিভাবে করতে হবে। হ্যাঁ, এরপর
সাধারণত সে কাজ করতে করতে কি হবে, টায়ার্ড হয়ে যাবে না, বা সবসময় কি হবে, বেশি কাজ করতে করতে দেখবা যে অনেকটা বিরক্ত বোধ করবে, তখন তাকে দিতে হবে কি পেশনা। পেশনা দেওয়ার পর সে যে, বা পেশনা পাওয়ার পর মানুষ সাধারণত কি হয়, অনেক আর্থিক অনার্থিক পেশনা দেওয়া যায়। সে পেশনা দেওয়ার পর কিন্তু সে অনেক বেশি কাজ করবে, সেটাকে সমন্বয় সাধন করতে হবে না। অনেক সময় দেখা যাবে ভুল কাজ করবে, ওই ভুল কাজটাকে কি করতে হবে, নিয়ন্ত্রণও করতে হবে। তার মানে ব্যবস্থাপনার কার্যাবলীগুলোকে যে এখানে 4টা কাজে ভাগ করছে, এটাকে অনেকটা ব্যবস্থাপনা চক্রও বলা যায়। যে একজন ব্যবস্থাপক যে কাজগুলো করে সেগুলো কিন্তু একটা চক্রাকারে ঘুরতে থাকে। যেহেতু প্রথমে পরিকল্পনা করা ছাড়া তুমি সংগঠন করতে পারবা না, আবার সংগঠন যখন করবা না তখন তুমি কর্মী সংস্থান করতে পারবা না। তোমার যদি সংগঠন না থাকে সেখানে কি কর্মী সংস্থান হবে? কোন একটা স্ট্রাকচার না থাকলে। তো ওইখানে তুমি কর্মী সংস্থান করলা, কর্মী সংস্থান করার পর সেখানে নির্দেশনা দিবা, পেশনা দিবা, সমন্বয় করবা, সবশেষে নিয়ন্ত্রণ করবা। তার মানে এই যে ব্যবস্থাপনা চক্রাকারে ঘুরে আসতেছে, এই জন্য এটাকে বলতেছি কি ব্যবস্থাপনা চক্র। তোমাদের হয়তো প্রশ্নে আসতে পারে ব্যবস্থাপকের কার্যাবলী বা ব্যবস্থাপনা চক্র, প্রশ্নটা প্রায় সেম। তুমি চাইলে দুটাকে সমন্বয় করেও লিখতে পারো। ডিটেলস লিখলা, গ্রাফটা দিলা, গ্রাফটা দিয়ে তারপর ব্যবস্থাপনা চক্রটাও লিখতে পারো। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট রাখতে পারো অথবা বইয়েও আছে। মিস রেখে দিছি স্ক্রিনশট। আচ্ছা ঠিক আছে। এরপরে ব্যবস্থাপনার উদ্দেশ্য, যে কি কি উদ্দেশ্য নিয়ে ব্যবস্থাপনা কাজ করে। প্রথমে তো যে উদ্দেশ্যগুলো আছে সেগুলোকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য, আরেকটা হচ্ছে গৌণ বা সহায়ক উদ্দেশ্যাবলী। ঠিক আছে, প্রথমে যে প্রাথমিক মেইন যে উদ্দেশ্যগুলো নিয়ে একটা ম্যানেজমেন্ট কাজ করবে, প্রথমেই তার মাথায় থাকবে মুনাফা অর্জন। যে মুনাফা যেভাবেই হোক একটা কোম্পানিকে কিসের দিকে নিয়ে যেতে হবে, মুনাফার দিকে নিয়ে যেতে হবে। তারপর হচ্ছে যে মুনাফা অর্জন সবসময় যদি তোমার লক্ষ্য থাকে, তুমি তোমার একটা প্রোডাক্ট নিয়েই সবসময় কাজ করতে যাও, তখন দেখবা একটা প্রতিষ্ঠান তার অস্তিত্ব রক্ষা করতে পারে না। তখন তার নতুন নতুন প্রোডাক্টের উন্নয়ন করতে হয়, তার প্রতিষ্ঠানের কিছু উন্নয়ন করতে হয়, তাহলে তার অস্তিত্ব রক্ষা তখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাহলে অস্তিত্ব রক্ষা এবং উন্নয়নও একটা কি গুরুত্বপূর্ণ কাজ। তাহলে প্রথম যে উদ্দেশ্যগুলো বা মুখ্য উদ্দেশ্য থাকবে ব্যবস্থাপনার, কি মুনাফা অর্জন আর অস্তিত্ব রক্ষা ও উন্নয়ন। এরপর যে গৌণ বা সহায়ক যে উদ্দেশ্যাবলী থাকবে সেগুলো হচ্ছে, দেখো, মানব শক্তির মান উন্নয়ন, তার যে কোম্পানিতে মানুষগুলো থাকবে তাদেরকে উন্নয়ন করতে হবে। এরপর বস্তুগত উপকরণাদির একটা উন্নয়ন করতে হবে, তার যে বস্তুগত উপাদান থাকবে, মেশিনারিজ কিংবা তার যে কাঁচামাল, সেগুলা যেন সর্বোচ্চ ব্যবহার করা যায়, সেটা তার উদ্দেশ্য থাকবে। এরপর সম্প্রসারিত বাজার সৃষ্টি ও অধিক উৎপাদন, মানে আমি একটা কোম্পানিতে শুধুমাত্র একটা এলাকায় হয়তো প্রতিষ্ঠানটা খুলছি, শুধুমাত্র এখানেই আমি সীমাবদ্ধ থাকবো না, আস্তে আস্তে আমার বাজারটাকে বাড়াবো, বাজারটা সৃষ্টি করব। আর যেহেতু বাজার বাড়লে কি হবে, অধিক উৎপাদন প্রয়োজন হবে, তাহলে উৎপাদনটাও বাড়াবো। এরপর প্রতিযোগী মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ। সাধারণত তুমি যখন একটা পণ্য হয়তো প্রথম তুমি শুরু করছো, কিন্তু দেখবা কয়েকদিন পরে কম্পিটিটর চলে আসে, প্রতিযোগীরা চলে আসে না? তো প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে তোমার উন্নত মানের পণ্য দিতে হবে। হ্যাঁ, প্রতিযোগী মূল্যে উন্নত মানের পণ্য সরবরাহ করতে হবে। এরপর হচ্ছে নতুন পণ্যের উন্নয়ন, আরো নতুন নতুন প্রোডাক্টের উন্নয়ন করতে হবে বা ডেভেলপ করতে হবে নতুন প্রোডাক্ট, এবং সেখানে তোমার অবশ্যই সর্বোচ্চ গ্রাহক সেবা দিতে হবে। আর উৎপাদনমুখী একটা কার্য পরিবেশ দিতে হবে, যেখানে তোমার কর্মীরা উৎপাদন করে স্বতঃস্ফূর্তভাবে তোমার উৎপাদন করতে পারে। আর সবশেষে হচ্ছে শ্রম ব্যবস্থাপনার সম্পর্ক। একটা মালিকের সাথে শ্রমিকের যে সম্পর্কটা থাকে, সেটা যদি ভালো না হয় কখনোই কিন্তু কাজ আদায় করা যায় না। তার মানে শ্রম ব্যবস্থাপনার সম্পর্কটাও কি দরকার, অনেক বেশি উদ্দেশ্য, মেইন একটা গৌণ উদ্দেশ্য বা সহায়ক উদ্দেশ্য হচ্ছে ব্যবস্থাপনা। ঠিক আছে, এটুকু বুঝছো সবাই? এটা তো বোঝার কথা মনে হয় না? আমরা পরে স্লাইডে যাই, আমাদের বেশি সময় নাই।
ব্যবস্থাপনার নীতি বা আদর্শ সমূহ, ব্যবস্থাপনার কি কি নীতি বা আদর্শ রয়েছে। হ্যাঁ, এখানে দেখো আমরা হেনরি ফেওলকে দেখতে পাচ্ছি, যাকে আমরা কি আধুনিক ব্যবস্থাপনার জনক ধরি, এবং তিনি হেনরি ফেওল 1916 সালে তার যে অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি অ্যাট জেনারেল এই বইটাতে 14টা নীতির কথা উল্লেখ করেছেন। আমরা নীতি মানে কি? নীতি হচ্ছে যেই কাজটা একটা পথ নির্দেশক হিসেবে কাজ করে। কোনো একটা কাজ যদি তুমি সঠিকভাবে করতে যাও, যেই জিনিসটা পথ নির্দেশক হিসেবে কাজ করে বা তোমার কাজটা সঠিকভাবে সফলভাবে হওয়ার জন্য নির্দেশনা দিতে পারে বা সঠিক হয় যেই নিয়মে কাজ করলে, সেটাই হচ্ছে নীতি বা আদর্শ। ওইটা মেনে চললে সফল হওয়ার সম্ভাবনাই কি থাকে? বেশি থাকে। ওইটাই হচ্ছে নীতি বা আদর্শ। তো হেনরি ফেওল 14টা নীতির কথা বলছে। তোমরা এই নীতিটা মনে হয় পড়েছো না? অনেকেই পড়েছো এর বইটা। এটা ম্যাট্রিক ইন্টারের বইয়ে তো প্রায় থাকে যে ব্যবস্থাপনার নীতি বা আদর্শ। হ্যাঁ, এই নীতিগুলো 14টা নীতি। কি কি নীতি? প্রথমে হচ্ছে কার্য বিভাগ বা কার্য বিভাজন। প্রথমে তো কাজটাকে ভাগ করা। হ্যাঁ, কাজটাকে প্রথমেই সে কাজটাকে বিভিন্ন ছোট ছোট ভাগে ভাগ করে নেয়। এরপর তার কর্তৃত্ব এবং দায়িত্বটাকে কি করে? সমতা রক্ষা। কাকে কতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, কাকে কতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, ওইটার মধ্যে একটা সমতা রক্ষা করে। এরপর নিয়মনাবর্তিতা, একটা নিয়মের মধ্যে তাকে কোম্পানিটাকে বা কর্মীদেরকে নিয়ে আসতে হয়। এরপর আদেশের ঐক্য, যেন কখনো আদেশটা দুইজনের মধ্যে না যায়, দুইজন থেকে আদেশ না আসে, শুধুমাত্র একজন থেকে আদেশ আসে। এরপর নির্দেশনার ঐক্য, যে নির্দেশনা দেওয়া হচ্ছে কি করতে হবে, কাজটা কিভাবে করতে হবে, যদি দুইজন দুই রকম বলে তখন দেখা যায় কাজটা কি হয় না? সঠিকভাবে হয় না। এরপর সাধারণ স্বার্থে নিজের স্বার্থ